দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বাজেট উপস্থাপিত হয়েছে। জাতীয় সংসদে মহামারী মোকাবেলার জন্য জীবন জীবিকাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে 6 লাখ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এর মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। করোনার জন্য বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। সবার জন্য টিকা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বাজেটে। আবার অনেক সমালোচনাও আছে। অনেকে বলছেন যে স্বজন তুষ্টি এবং গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য বা গোষ্ঠী তুষ্টির জন্যই এই বাজেটটি করা হয়েছে এবং সেটি একটি মডেল বাজেট তাদের স্বার্থ রক্ষা করার জন্য। এর মধ্যে সংসদেও বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য খাত এবং টাকা পাচার নিয়ে ইতিমধ্যে আমরা সংসদে উত্তপ্ত আলোচনা দেখেছি এবং স্বাস্থ্যমন্ত্রীকেও বিভিন্নভাবে তোপের মুখেও পড়তে হয়েছে, অনেক প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। অর্থমন্ত্রীও নানা প্রশ্নের জবাব দিচ্ছেন, বক্তব্য রাখছেন। পাচারকারীদের নিয়ে, অর্থ পাচারকারীদের নিয়ে নানা আলোচনা সংসদে উঠেছে। অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত তেমন বিস্তারিত কোনো তথ্য নেই, তিনি সেটা জানিয়েছেন। এর মধ্যে অর্থমন্ত্রী যেসব কথা বলেছেন আমাদের, যে বাজেটের লক্ষ্যমাত্রাগুলো তার দৃষ্টিতে যৌক্তিক, তিনি যৌক্তিকভাবে সেটা উপস্থাপনের চেষ্টা করেছেন। করোনা ভ্যাকসিনের জন্য তিনি পর্যাপ্ত টাকা অর্থ বরাদ্দ রেখেছেন, সেটিও জানিয়েছেন। বাজেটে অবশ্য সুশাসন যে নিশ্চিত করার যে তাগিদ বাজেট বাস্তবায়নের জন্য, সেটি বিভিন্ন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং যারা স্টেক হোল্ডার্স রয়েছেন তারা সবসময় বলে আসছেন যে বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন নিশ্চিত করা এবং সেটির উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং অনেকে আবার বলছেন যে অনেক অপরিহার্য যেসব দাবি দেওয়া আছে স্বার্থ রক্ষার জন্য, সেগুলো সেভাবে প্রতিফলিত হয়নি। এর মধ্যে করোনা পরিস্থিতি যে খুব একটা স্বস্তির মধ্যে আছে তেমন নয়। লকডাউনের সময়সীমা বেড়েছে 16 জুন পর্যন্ত এবং সীমান্তবর্তী জেলাগুলোতে, রাজশাহী সহ, সেখানে সংক্রমণ পরিস্থিতি খুব একটা স্বস্তিকর নয়, বরঞ্চ রাইজিং। আমরা এই প্রেক্ষাপটে আজকে আলাপ করবার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্য তারা দুজনই আজকে জুম প্ল্যাটফর্মে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর জুম প্ল্যাটফর্মে আরেকজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন খন্দকার মশিউজ্জামান রোমেল, ব্যবসায়ী নেতা। তিনি সাবেক সহসভাপতি বিজিএমইএ এবং বর্তমানে সভাপতি অয়েল ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসোসিয়েশন। স্বাগত খন্দকার মশিউজ্জামান, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। জি, আমরা ডক্টর ফাহমিদা, খুব টেকনিক্যাল কোনো আলোচনার মধ্যে যদি আমরা না ঢুকে সাধারণভাবে এই আলোচনাটা আজকেও করতে চাই যে বর্তমান সময়টা একটা অসাধারণ সময়, একটা অনিশ্চিত সময়, একটা কঠিন সময়, একটা সংকটময় সময়। গত বছরও আমরা সেই পরিস্থিতি দেখেছি এবং সেটা কন্টিনিউ করছে। দ্বিতীয় ঢেউ চলছে করোনার, আগামীতে তৃতীয় ঢেউ আসবে কিনা আমরা জানি না। এই অবস্থার মধ্য দিয়ে বিভিন্ন মহলের বা বিভিন্ন শ্রেণী, স্বার্থের স্তরের মানুষের এক এক ধরনের চাহিদা, এক এক ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো আমরা সবসময় বাজেটকে মনে করি একটা দলিল, একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার মধ্যে এই সবগুলো মানুষকে একীভূত করে ইনক্লুসিভনেস এই বাজেটে আপনি দেখতে পেয়েছেন কিনা, এবং যদি না পেয়ে থাকেন তাহলে আসলে চ্যালেঞ্জগুলো আপনার দৃষ্টিতে কী? ধন্যবাদ, আপনার বিস্তারিত প্রশ্ন। দেখুন, বাজেট তো একটি আয় ব্যয়ের হিসাব আপনি বলেছেন এবং একটি বছরে, এবং বাজেটে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয় আয়ের ক্ষেত্র এবং ব্যয়ের ক্ষেত্র, তো সেগুলো আসলে সমানভাবে যে সবার উপরে পড়বে তা নয়। সেজন্যই কিন্তু সরকারকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হয়, সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীকে মাথায় রেখে। বিশেষ করে মূল, যদি অন্তর্ভুক্তির কথা বলেছেন, যে অন্তর্ভুক্তির কথা চিন্তা করতে গেলে সাধারণত যারা পিছিয়ে থাকে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দিতে হয়, যেহেতু তারা সুবিধা বঞ্চিত থাকে। কিন্তু তার পাশাপাশি যারা সুবিধাবান তাদের জন্য থাকতে হয়। বিশেষ করে ধরুন যে ব্যক্তি খাতে যারা বিনিয়োগ করবে, ব্যবসাপাতি, তাদের জন্য সুযোগ সুবিধা দিতে হয়, তা না হলে তাদের ব্যবসাপাতি করতে অসুবিধা হয়। কিংবা অন্য শ্রেণীর যারা যুবক, তাদের জন্য ধরুন কর্মসংস্থান সৃষ্টি, এই ধরনের নানান গোষ্ঠীর জন্য আসলে
তাদেরকে মাথায় রেখে করতে হয়। এখন এই বছরের বাজেটটি যেটি আপনি বললেন যে করোনার দ্বিতীয় বাজেট অতিমারির সময়, এই বাজেটের প্রেক্ষিতটাও সেরকমই আরো বেশি গুরুত্বপূর্ণ প্রেক্ষিতটা মাথায় রাখার জন্য। কারণ এই দ্বিতীয় ঢেউয়ের ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে আমরা যে অর্থনীতিতে এবং সমাজে যে ধরনের অভিঘাতগুলো অনুভব করেছি, তার ফলে দেখা যাচ্ছে যে মানুষের কর্মসংস্থান হারিয়েছেন, মানুষ আয় হারিয়েছেন, এবং নতুন করে অনেক দরিদ্র সৃষ্টি হয়েছে। যারা লো ইনকাম গ্রুপ, স্বল্প আয়ের জনগণ, তারা দরিদ্র হয়ে গেছেন, যারা দরিদ্র তারা অতি দরিদ্র। সুতরাং এখানে একটা ধস নেমেছে। বিভিন্ন জরিপে বিভিন্ন ধরনের সংখ্যা এসেছে, কিন্তু সংখ্যার তারতম্য হতে পারে, কিন্তু বেসিক ফ্যাক্ট ইজ যে এখানে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, এবং সেই জন্যই এই বাজেটে তাদের জন্য কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং তাদের হাতে কিভাবে অর্থ যাবে যাতে কিনা তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, জীবন ধারণ করতে পারে, সেই বিষয়ে বাজেটে পর্যাপ্ত মনোযোগ ছিল না। কোভিডকে মাথায় রেখে যে বিষয়গুলি মনোযোগ দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে হ্যাঁ, এখানে যে ব্যবসা পরিবেশ এবং ব্যবসার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর ছাড়, কর অবকাশ, কর অব্যাহতি, এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং সেটা যথার্থই দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে এই সুযোগগুলি কারা নিতে পারবে। ব্যবসার মধ্যেও যারা ব্যবসা করবেন তাদের মধ্যেও কিন্তু এখানে ব্যবসা ভেদে, ব্যবসার আকার ভেদে সেটা কিন্তু তারতম্য হবে। এই জন্য যে সুযোগগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটা প্রাতিষ্ঠানিক যারা আছেন, যারা অর্গানাইজড এবং বড় এবং মাঝারি, তারাই কিন্তু এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু যারা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু এই সুযোগগুলি নিতে পারবে না, এবং তাদের জন্য ছাড়টা অন্যরকম একই ঢালাওভাবে না করে তাদের ছাড়টা আরেকটু বেশি হওয়ার দরকার ছিল। এবং যেহেতু এই ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, তাদের ব্যবসার ধরনটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক। যেমন আমাদের অর্থনীতিতে অনেকেই যে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকেই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, ব্যবসা ক্ষেত্র, তো সেই জন্য এই সুযোগগুলো সবাই নিতে পারবে না। আমি এই পর্যায়ে আরেকটি কথা বলে, ঠিক আছে, আপনি পরবর্তীতে আমি আসছি ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আসছি। ডক্টর জনাব খন্দকার মশিউজ্জামান, একজন ব্যবসায়ী নেতা হিসেবে আমরা দেখছি যে এখানে যে অর্থনীতিবিদরা যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছেন যে অতিমারির ছোবলে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, কর্মসংস্থান সুযোগ কমেছে, মানুষ কাজ হারাচ্ছে এবং দরিদ্র মানুষ আরও নিচের দিকে যাচ্ছে এবং মানুষ নতুন করে কিছু দরিদ্র শ্রেণী তৈরি হচ্ছে। এর মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটা বড় গুরু দায়িত্ব তাদের কাঁধে চলে এসেছে, কর্মসংস্থান সৃষ্টি এবং সেরকমভাবে অর্থনীতির চাকাকে চালু রাখা। কিন্তু আপনি কি মনে করেন যে এই বাজেটে যারা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং তাদের জন্য একটা কন্ডিসিভ এবং একটা ফ্রেন্ডলি বাজেট, যেখানে কিছু কর অবকাশের কথা বলা হয়েছে, সব কিছু মিলিয়ে তারা কতটা লাভবান হবে এবং তাদের মাধ্যমে অর্থনীতিতে এই কতটা গতি সঞ্চার করতে পারবে যাতে করে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় এবং অর্থনীতিকে স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া যায় আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। আমি আপনার অনুষ্ঠানে আসতে পারার জন্য আমি অত্যন্ত ধন্য, এবং আমি আমাদের সাথে যিনি আছেন ওনাকেও আমি আমার পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি বলতে চাচ্ছি যে বর্তমান বাজেটটি করা হয়েছে এমন একটি সময় যখন সারা বিশ্বে আমরা এই মহামারীতে আক্রান্ত, খালি বাংলাদেশ নয় সারা বিশ্ব। আপনারা জানেন যে গত একটি বছর অর্থনীতির কোনো বড় কোনো অগ্রগতি হওয়ার কোনো অবকাশ ছিল না, কিন্তু সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে যেখানে যারা ক্ষতিগ্রস্ত হবে, সেটা অনেকের ভাষায় বড় ছোট বা সর্বক্ষেত্রে একটি বিকল্পভাবে অর্থ সংস্থানের মাধ্যমে টিকে থাকার একটা পরিবেশ সৃষ্টি করবে। সেটা আমার মনে হয় যে গত বছরের অত্যন্ত বলিষ্ঠভাবে সেটাকে মোকাবেলা করা হয়েছে, এবং আমরা আজকেই দেখতে পেলাম যে আমাদের এত কিছুর পরও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, এবং তার অর্থ যে হচ্ছে যে আমাদের কর্মসংস্থান এখানে একটি স্থিতিশীল পর্যায়ে ছিল। এখন
এই বাজেটের যে কতগুলো উল্লেখযোগ্য দিক যেগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের কর অবকাশ বা কর রেয়াত, এটারও একটা আমি মনে করি যে এই প্রেক্ষাপটের জন্য উপযুক্ত একটি পদক্ষেপ। তার সাথে ভারী শিল্প স্থাপন যেগুলো প্রোডাক্টিভ বা যেগুলো এমপ্লয়মেন্ট জেনারেটেড প্রজেক্ট যেগুলো থাকে, যেমন গাড়ির অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা অন্যান্য হেভি ইন্ডাস্ট্রি করার ব্যাপারে যে রেয়াত যেটা বিধান রাখা হয়েছে, এটাও কিন্তু আমাদের কর্মসংস্থানে একটি বিরাট ভূমিকা রাখবে। এবং সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য আপনার প্রথম প্রশ্ন যেটা আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট বা সুশাসন ব্যবস্থা কেমন হতে পারে, তার প্রেক্ষিতে এগুলো বেনিফিট সারা দেশ বা অর্থনীতিকে পেতে পারে, সেগুলোর উপরে আলোকপাত করা। আমার মনে হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের যে পলিসি চিন্তাধারা, এর মধ্যে আমাদের বিনিয়োগের সাথে যে একটা মিল, তা আমি মনে করি অত্যন্ত যথার্থ এবং যথাযথ সময় সেভাবেই করা হচ্ছে। তবে আমাদের কিছু কিছু প্রথাগত সমস্যা যেগুলো থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের রেগুলেটরি বডি যারা আছে তাদেরকে আর একটু ফ্লেক্সিবল হতে হবে। আমি এর আগেও বলেছি যে আমাদেরকে বিনিয়োগের কোনো বিকল্প নেই, কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। এবং এরকম একটি প্রেক্ষাপটে এমন একটা সময় আমরা এই ধরনের বাজেটের উপর আলোচনা করছি যখন বিশ্ব আজকে এই মহামারীতে আক্রান্ত, সেখানে আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের বিনিয়োগ পলিসিটাকে আর একটু ওয়াইড করতে হবে, ব্যাপক করতে হবে, ফ্লেক্সিবল করতে হবে। এবং আমাদের যে নিয়ম নীতি গুলো আছে সেগুলোকে শিথিল করতে হবে, যাতে করে আমাদের বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করতে উদ্যোগী হয়। এবং দেশীয় বিনিয়োগ যখন একটি গতিশীল হবে, তখন বিদেশি বিনিয়োগ কিন্তু তখন আকৃষ্ট হবে সেই দেশে বিনিয়োগ করবার জন্য। সবকিছু মিলে একটু ছোট করে যদি জানতে চাই খন্দকার মশিউজ্জামান, ছোট করে যদি জানতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগের প্রসঙ্গটি আপনি বললেন, আমাদের কর্তৃপক্ষ তো সবসময় বলে আসছেন, সরকার সবসময় বলে আসছেন, যা বা বিনিয়োগ সংশ্লিষ্টরা সবসময় বলে আসছেন যে বাংলাদেশে খুবই বিনিয়োগ ফ্রেন্ডলি একটি কান্ট্রি। এখানে তারপরে বাস্তবতা আপনি ঠিকই বলেছেন যে এখানে ফ্লেক্সিবল করার দাবি কিন্তু সব মহল থেকে আছে, এবং এখানে ব্যক্তিখাতের বিনিয়োগও অনেক সময় অর্থনীতিবিদরাও বলেছেন যে অনেকটা স্থবির ব্যক্তিখাতের বিনিয়োগ, বিশেষ করে অতিমারির সময় তো বটেই। এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অথবা ফরেন ইনভেস্টমেন্ট নিয়েও খুব একটা কি বলবো যে আপনার আশানুরূপ কোনো চিত্র নেই। তাহলে প্রধান বাধা হিসাবে যদি কয়েকটি প্রধান বাধা বা মাইন্ডসেট অথবা রেগুলেটরি অথরিটির অ্যাটিটিউড দিক থেকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে কি বলবেন, কোথায় আসলে সমস্যাটি রয়ে গেছে? না, আমি যেটা বললাম যে আমাদের প্রথাগত কিছু তো আমরা তাদের জটিলতা আমাদের সবসময় আমরা বলি। আমরা ধরেন আমাদের ব্যবসায়ী সমিতি থেকে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, আমরা বলেছি যে ইজ অফ বিজনেস একটা বড় একটা ফ্যাক্টর বাংলাদেশে, এগুলোকে আরো বেশি ভাবে গুরুত্ব দিতে হবে। এবং এই ধরনের শিথিল মনোভাব নিয়ে যদি আমরা ঠিক মতো কাজ না করি, তাহলে বাজেটে আমাদের যত সুখবরই থাকুক না কেন, সেগুলোর বাস্তবায়নে জটিলতা থেকেই যাবে। তো সেগুলো থেকে আমাদের নজর দিতে হবে এবং সেগুলোকে অত্যন্ত ব্যাপক আকারে সংস্কার করতে হবে। এবং এটার জন্য আমাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট আমাদের আছে, আমরা বিশ্বাস করি যে গভর্নমেন্টও ব্যবসায়ী বান্ধব, এবং গভর্নমেন্ট যে ধরনের কাজ হাতে নিয়েছে, বিশেষ করে বড় বড় অবকাঠামোগুলো, সেগুলো এগিয়ে যাচ্ছে। এবং তার সাথে সংশ্লিষ্ট যে সরবরাহ প্রতিষ্ঠান যারা আছেন, যারা বিভিন্ন কাঁচামাল ওখানে সরবরাহ করছেন, তাদের মধ্যেও কিন্তু একটি গতি আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে চিন্তা করলে আমাদের রপ্তানি এখনো মোটামুটি আমি বলবো স্থিতিশীল। আমাদের কৃষি উৎপাদন অত্যন্ত আশাব্যঞ্জক, এবং অবকাঠামোর সাথে জড়িত যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের ভিতর থেকে কিন্তু এখনো ওরকম মেজর কোনো উদ্বেগ আমরা দেখতে পাইনি বিগত এক বছরে। তো সকল দিক দিয়ে চিন্তা করলে আমাদের এই বাজেটের যে প্রত্যাশা, যদি এই গতিধারা যদি অব্যাহত থাকে, আমার জন্য বিশ্বাস যে কোভিডের যেই আমরা আশাবাণী শুনতে পাচ্ছি যে হয়তোবা এই বছরের শেষের দিকে এটার একটা ভালো আমরা দেখতে পারবো, তার সাথে যদি আমাদের গ্রোথটা অব্যাহত থাকে, আমার মনে হয় যে এই বাজেট বাস্তবায়নে খুব একটা বড় সমস্যা হবে না। তবে আমাদের একটা কথা আমরা প্রায় বলি যে উচ্চাভিলাষী বাজেট যদি উচ্চাভিলাষী না হয়, আপনি সমৃদ্ধি দিকে যেতে পারবেন না। আজকে যদি বাজেট নিয়ে উচ্চাভিলাষী কথা বলা হয়ে থাকে, আমরা কিন্তু উচ্চাভিলাষ প্রকল্প নিয়ে কিন্তু পদ্মা সেতু করে ফেলেছি। আমরা এখন উচ্চাভিলাষ চিন্তা ভাবনা করি দেখে আমরা বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু আমরা করতে যাচ্ছি। এইভাবে অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু একসময় মনে হয়েছিল যেটা অসম্ভব, এটা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের বাজেটের বেলাও একই জিনিস, যে কিছু কিছু আমাদের উচ্চ চিন্তা আমাদের রাখতে হবে,
এবং সেটাকে আমাদের সামগ্রিকভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে সরকার যেমন বিনিয়োগ করবে, দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে এবং তাদের যে জি ডক্টর ফাহমিদা খাতুন, আমরা শুনছিলাম একজন ব্যবসায়ী নেতার কথা। এখানে মানে এই বিষয়গুলোতে আপনি সবসময় বলেছেন যে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের বাধা আছে, রেগুলেটরি যে প্রসেস সেগুলোকে আরও ইজ অফ ডুইং বিজনেস নিয়ে প্রশ্ন আছে, কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে প্রশ্ন আছে। সব কিছু মিলিয়ে কর্মসংস্থান যেহেতু একটা বড় ইস্যু, তো কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তো একটা কন্ডিসিভ ক্লাইমেট দরকার, এবং সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য তারা অনেকেই ভাবছেন যে এটা একটা বিনিয়োগ বান্ধব বা ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। আপনার মতে কি আসলে এখানে নতুনত্ব বা অভিনবত্ব কিছু আছে কিনা, এবং থাকলে সেটার মাধ্যমে আমরা যে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ সেগুলো উতরাতে পারবো কিনা? ধন্যবাদ। আমার আগের বক্তা উনি যথার্থই বলেছেন যে বিনিয়োগ ছাড়া আসলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, এবং সেই জন্যই এবং কর্মসংস্থানের জন্য ব্যক্তি খাতের বিনিয়োগটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি যে গত অনেক বছর থেকেই ব্যক্তি খাতের বিনিয়োগটা স্থবির হয়ে আছে, এবং করোনার অভিঘাতে সেটা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে এই পদক্ষেপগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বলে আমরা মনে করি। বিশেষ করে এখানে যে দেশীয় শিল্পের জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে, যে আমদানি প্রতিস্থাপক দেশীয় শিল্প এবং সেগুলোর যে পণ্য উৎপাদিত হবে সেগুলো দেশীয় বাজারের জন্য তৈরি হবে এবং পরবর্তীতে হয়তো সেটা আমরা রপ্তানিও করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সমস্ত ছাড় এবং সুযোগ সুবিধা দেওয়ার পরেও বিনিয়োগ বাড়বে কিনা, কারণ এই কর ছাড় এটি তো একটি মাত্র অনুষঙ্গ। এর বাইরেও বিনিয়োগের জন্য যে সমস্ত অনুষঙ্গ প্রয়োজন সেগুলি নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস জনাব মুর্শিদুজ্জামান বলেছেন, কিংবা আরেকটি আছে যে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টের যে ইন্ডেক্স, সেগুলো যদি দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। এবং সেখানে মূল বাধাগুলি কি, যে প্রতি বছর যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স আসে, সেখানে মূল বাধাগুলির যদি আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে, সেখানে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং সুশাসনের অভাব, তারপরে সেখানে প্রযুক্তিগত ঘাটতি এবং মানব সম্পদের দক্ষতা, এই সমস্ত বিষয় কিন্তু এবং অবকাঠামোগত দুর্বলতা, সেগুলো কিন্তু প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে। তো সুতরাং আমি কিছু ছাড় দিলেই যে এটা অটোমেটিক হবে এটার কোনো নিশ্চয়তা নেই। এটার জন্য আসলে আরো একটি বিষয় আছে, যে একটা আমাদের দেশে তো ব্যক্তি খাতের ক্ষেত্রেও সবাই তো একই লেভেলে কাজ করে না, লেভেল প্লেইং ফিল্ডটাও কিন্তু নাই। যদি আমরা সুশাসনের দিক থেকেই ধরি, যে ধরুন যারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তারা ঋণটা ফেরত দিচ্ছে না, ঋণ খেলাপি হচ্ছে। আবার অন্যদিকে যে ঋণ নিচ্ছে এবং যে কিনা ঋণটা পে করছে, সুদ সহ প্রতি মাসে পে করছে, তার তো কস্ট অফ অপারেশন এবং অন্য যে ঋণটা ফেরতই দিচ্ছে না তার কস্ট অফ ডুইং বিজনেস তো এক হবে না। সুতরাং সেখানেও কিন্তু তারা অসম প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এটি জাস্ট একটি উদাহরণ। আরেকটি হচ্ছে যে, এবং যারা ধরুন বড়রা এক ধরনের যেহেতু স্কেলে বড় থাকে, তারা অনেক ধরনের প্রতিবন্ধকতাটা উতরেও যেতে পারে, কিন্তু এখানে সমস্যা হবে যে ছোট এবং মাঝারি তারা কিন্তু। আমি খন্দকার মুর্শিদুজ্জামানের কাছে যাব। প্রশ্ন করে রেখেছিলাম আপনার কাছে যে নিশ্চয়ই কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যে ক্লাইমেটটা চাচ্ছেন, যেই ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন, সেটা কতটা অ্যাকোমোডেটেড হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমরা দেখব। কিন্তু এই সময়ে যে অতিমারির জনিত যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে বা কোভিড মোকাবেলার জন্য পদক্ষেপগুলো নিয়েছে, নিশ্চয়ই এগুলো ব্যবসা হিসাবে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি কতটা স্বস্তি বোধ করছেন যে এই ব্যবস্থাপনা এবং এই পদক্ষেপ এবং এই অ্যালোকেশনের মাধ্যমে যথাযথ মনোযোগ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে বলে আপনি মনে করেন কিনা? আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত ব্যাপক, অল্প কথাতে বলা শেষ করা যাবে না।
তবে যদি আমরা কোভিড এর কথা আপনি বলেন, কোভিড ব্যবস্থাপনাটা সরকারের যে সদিচ্ছার কোনো অভাব নেই। সরকার যে যে উদ্যোগগুলো নিয়েছে, প্রথম থেকেই আমাদের যে প্রথম পদক্ষেপগুলো আমাদের প্রত্যাশা ছিল, আমরা মনে করি যে প্রথম দিকে কিছু এলোমেলো থাকলেও সরকার সেটা গুছিয়ে নিয়েছে। এবং এই মহামারীতে খালি বাংলাদেশ না, সারা বিশ্ব যারা উন্নত দেশ, সেখানেও কিন্তু একটা ব্যাপক আকারে আমরা সমন্বয়হীনতা দেখেছি। এবং সেটাই হয়েছে আমাদের এই তথ্য প্রযুক্তির সুযোগে। আমরা দেখেছি সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা দেশেই একটা ব্যাপক একটা মহাযজ্ঞ হয়ে গেছে এটাকে ম্যানেজমেন্ট করবার জন্য। তো সেই দিক দিয়ে আমাদের সরকারের যথাযথ প্রস্তুতি না থাকলেও এটাকে কাটিয়ে উঠবার জন্য যা যা করার দরকার সেটা করেছে। তবে গভর্নমেন্টের দুটা দিক, একটা হচ্ছে যে পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ উইল অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে দুইটার সমন্বয় করবার জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। কারণ গভর্নমেন্ট যে কাজগুলো অত্যন্ত দৃঢ়তার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে সেই কাজগুলো দেয়, সেগুলো প্রশাসনিক বাস্তবায়ন করবার জন্য যারা প্রজাতন্ত্রের কর্মকর্তারা আছেন ওনাদেরকেও আরো উদ্যোগী হতে হবে। এবং এর মাধ্যমে কিন্তু একটা সমন্বয় ঘটিয়ে এই কাজগুলো থেকে উত্তরণ করা সম্ভব। আমরা মনে করি না যে একেবারেই আমরা সবকিছু পারফেক্ট করতে পারবো, কারণ এটা একটা মহামারী, এটাকে কোনো কিছুতে আপনি নিয়ন্ত্রণ বা পরিমাপ করতে পারবেন না। কিন্তু এগুলোর জন্য একটা মানসিক মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং এগুলো বাস্তবায়নের জন্য যারা বাস্তবায়ন পর্যায়ে যারা থাকেন তাদেরকে আরো সজাগ এবং আরো গতিশীল চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। এটা হলো কোভিড প্রেক্ষাপট। আপনি বলছেন যে আমাদের সামাজিক নিরাপত্তা বা সামাজিক, এটা তো যেটা ডক্টর ফাহমিদা যেটা বললেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে এখানে যে সামাজিক নিরাপত্তার জন্য যে বাজেটে যে প্রভিশন যেটা আছে, সেখানে আমাদের প্রজাতন্ত্রের বা সরকারি কর্মকর্তাদের যে পেনশনেরটা সেটাকে একটু এক করে ফেলা হয়েছে। সেগুলো যদি আমরা একটু বাদ দিই তাহলে দেখা যাবে যে দৃষ্টিতে মনে হবে যে আমাদের এগুলোর সামাজিক নিরাপত্তায় আমাদের বরাদ্দটা একটু কমে গেছে। তা আমার মনে হয় যে এদিকে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং সরকার যদি একটু সজাগ দৃষ্টি দেয় তাহলে এগুলোকে শুধরে নেওয়া যাওয়া সম্ভব। তবে আগের চেয়ে সামাজিক সোশ্যাল সেফটি নেটওয়ার্কের প্রভিশনটা বেড়েছে, এটা একটা আশাবাঞ্জক ব্যাপার। এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভিতরে এখনো এই ধরনের কোনো অসন্তুষ্টি ডেভেলপ করে নাই। কিন্তু যদি এই কোভিডের যে বর্তমান যে নিউ ভ্যারিয়েন্ট যেগুলো আমরা বলছি, সেগুলো যদি আরো যদি ব্যাপক আকার বৃদ্ধি পায় বা কোনো আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পায়, তাহলে আমাদের চিন্তার বিষয় হচ্ছে সেদিকে আমাদের নজর দিতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে যেটা আমরা বলছি বারবার করে, যে বিনিয়োগ, গতানুগতিক বিনিয়োগ ছাড়াও আমাদের একটি দেশ, আমরা মনে করি যে আমরা তো ছোট রাষ্ট্র, কিন্তু আমরা যদি আমাদের ভলিউম অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট দেখি, আমাদের প্রায় $55 বিলিয়ন প্রতি বছর আমাদের সার্কুলেট হয় আন্তর্জাতিক বাণিজ্যে। সেই দিক দিয়ে আমাদের ইকোনমি যে খুবই একটা যে ছোট, সেটা বলা ঠিক হবে না। আমাদের আমদানি বিকল্প সামগ্রী এখানে উৎপাদন করবার জন্য উদ্যোগী ভূমিকা নিতে হবে। সেখানে আমরা যেটা আগেও বলেছি যে পলিসিটা হতে হবে বান্ধব। আমরা বারবার বলে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি যে গভর্নমেন্টের উইল আছে, গভর্নমেন্ট চাচ্ছে। আমরা বাজেট একটা দেখলাম যে কর রেয়াত পাওয়া যাবে কিছু শর্ত সাপেক্ষে। এই যে কিছু শর্ত সাপেক্ষে কথাগুলো, এগুলোই কিন্তু একটা মিসগিভিং ক্রিয়েট করে। এবং এতে কিন্তু আমাদের বোধ হয় একটা হয় যে শর্ত সাপেক্ষে করার কথা কিন্তু কেন থাকবে? বাজেটে যখন থাকবে স্পষ্টত থাকবে যে এই ফেজগুলো কমপ্লাই করলে সে এটা পেয়ে যাবে। এগুলো স্পষ্ট করতে হবে। এগুলো স্পষ্ট না করলে, যেটা আমরা বলেছি, যে ডক্টর ফাহমিদা বললেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যে তারা যে বলে যে প্রতিবন্ধকতা একটা বিনিয়োগ বাস্তবায়নের, এই প্রতিবন্ধকতা থেকে যাবে যখন বলা হবে যে কিছু কোনো শর্ত দিয়ে আপনি বিনিয়োগকে ত্বরান্বিত করতে পারবেন না। বিনিয়োগটা হতে হবে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, এবং সেখানে আমাদের ক্লিয়ার পলিসি লেডরঙ্গা থাকতে হবে। আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো যেগুলো আছে, তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস বলে আমরা বিডাকে করেছি। আগে ছিল বিওআই, এখন হচ্ছে বিডা। এখন বিডার ইনভেস্টমেন্ট বা বিডার যে রেজিস্ট্রেশনের পদ্ধতি, সেটা যদি আপনারা কখনো ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেটার আমি মনে করি একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে এটার যথেষ্ট অসামঞ্জস্যতা আছে। এগুলোকে আরো ব্যাপকভাবে সংস্কার করতে হবে। এবং এভাবে যদি আমরা না করি, আমাদের দেশীয় বিনিয়োগের মানুষ যে বিকল্প বিনিয়োগের চিন্তা করে,
আজকে যে গতানুগতিক বিনিয়োগ আমাদের থেকেও, আমি যেটা বললাম যে আমাদের তথ্য প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ আছে, আমাদের অন্যান্য যে রপ্তানিমুখী পোশাক যে কোনো শিল্পের তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে বিনিয়োগ যেগুলো আছে, র মেটেরিয়াল, সেখানেও আমরা বিকল্প ইন্ডাস্ট্রিগুলো করতে পারি। তো এই সবকিছু সামগ্রিক অর্থে বিবেচনা করে নিয়ে আমাদেরকে বাজেট এবং বাস্তবায়ন পলিসি দুটাকে সমন্বয় করতে, ধন্যবাদ, সমন্বয় করলে আমি বিশ্বাস করি যে কর্মসংস্থানের মাধ্যমে আমাদের অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসবে। ধন্যবাদ খন্দকার মশিউজ্জামান। ডক্টর ফাহমিদা খাতুন, তিনটি বিষয়, একটি হচ্ছে বিনিয়োগ প্রসঙ্গ, দ্বিতীয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য খাত, এবং তৃতীয়টি হচ্ছে প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষের জন্য বা মধ্যবিত্তের জন্য প্রোটেকশন। অনেক ধন্যবাদ। আমার মনে হয় বিনিয়োগের উপর বিস্তারিত আলাপ হয়েছে। আমি এখন আর দুটো বিষয় আপনি যে উপস্থাপন করলেন, বিশেষ করে স্বাস্থ্য এবং প্রান্তিক, এবং তার সাথে আমি শিক্ষাটাও যোগ করতে চাই, খুব দ্রুত বলতে চাই। যে প্রথম কথা হচ্ছে যে আমি মনোযোগটা আরো কোথায় দেওয়ার দরকার ছিল, কারণ আমাদের তো কোভিডটা হচ্ছে প্রথমে একটা স্বাস্থ্য ঝুঁকি, প্রথমত সেটা, তারপরে অর্থনীতিতে গিয়েছে, সমাজে গিয়েছে। এই স্বাস্থ্য ঝুঁকিটা মোকাবেলা করার জন্য আমরা কি সফলতা দেখিয়েছি? হ্যাঁ, আমাদের দেশে অনেক দেশের তুলনায় আমাদের এখানে আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের সংখ্যা কম হয়েছে প্রতিবেশী দেশ ভারতের চাইতেও বলা যায়। কিন্তু আমরা যে ধরনের সুযোগ সুবিধা স্বাস্থ্য ক্ষেত্রে, যে অবকাঠামো কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে যে মানব সম্পদ, সেগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি? কোভিড পূর্ব সময়েও আমাদের যে স্বাস্থ্য সেবার মান কিংবা স্বাস্থ্যের অবস্থা, সেটি তো পর্যাপ্ত ছিল না। এবং স্বাস্থ্য সেবা বলতে আসলে এখানে আমরা জনস্বাস্থ্যের কথাই বলি। ব্যক্তি খাতে কিংবা আপনার বাইরে যে অনেকেই যারা বিত্তবান, তারা কিন্তু সেই স্বাস্থ্য সেবাটা নিতে পারছে, কিন্তু সাধারণ জনগণের জন্য যে স্বাস্থ্যের কথা আমরা বলি, সেটা তো আসলে খুবই অপর্যাপ্ত, অপ্রতুল। এবং কোভিডের পরে যে সমস্ত আমাদের একটা প্রেশার সৃষ্টি হয়েছিল, যে হাসপাতালের বেড, আইসিইউ, অক্সিজেন, যন্ত্রপাতি, টেস্টিং করার জন্য সুযোগ সুবিধা এবং ডাক্তার নার্সের সংখ্যা, সেগুলোতে আমরা এই গত 1.5 বছরে খুব একটা খুবই নমিনাল একটা উন্নতি দেখতে পেয়েছি। এবং তারপরে উপরন্তু কি দেখছি যে সেখানে বিভিন্ন ধরনের অনিয়মের খবর প্রতিনিয়ত আসছে। সুতরাং এই যে আমার সহবক্তা যে বললেন সংস্কারের কথা, এই যে প্রশাসনে যেমন সংস্কারের দরকার, এবং এটাও এই স্বাস্থ্য প্রশাসনেও এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা সংস্কার, আমূল সংস্কার দরকার। এবং এখানে যে একদিকে যে অর্থের অপর্যাপ্ততা রয়েছে একেবারেই, অন্যদিকে আবার এখানে বরাদ্দ যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ব্যবহার করতে পারছে না। জাতীয়ভাবে অন্যান্য খাতের সবগুলো মিলিয়ে যে গড়ের যে বাস্তবায়নের হার, তার চাইতে এটা কিন্তু অর্ধেক স্বাস্থ্য খাতের। এবং বরাদ্দ যেটা খরচ যদি না করতে পারে, তাহলে সেখানে বরাদ্দ আবার কিভাবে দিবে, এটি একটি বিষয়। এবং আমি বলবো যে স্বাস্থ্য খাতটা হচ্ছে যে পাবলিক হেলথ, এবং এটা একটা, আমরা বলি যে পাবলিক গুড, স্বাস্থ্য একটা পাবলিক গুড, শিক্ষা একটা স্বাস্থ্য পাবলিক গুড। এইগুলাকে আসলে সরকারের অধীনে ব্যক্তি খাতে স্বাস্থ্য সেবা থাকবে, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি কমিউনিটি লেভেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা থাকবে, কিন্তু এই সবগুলোকে সরকারের একটা আমব্রেলা আর মধ্যে এনে সেটার রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেটা একটা নিয়ন্ত্রণ করা, সেটার মান বজায় রাখা, সেটার মান উন্নয়ন করা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এবং সেখানেই যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বললাম, যে প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র যারা, তারা যে যাতে সেই স্বাস্থ্য সেবাটা পায়। এবং আমাদের দেশে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে যে নিজের খরচে স্বাস্থ্য সেবা পাওয়ার পরিমাণটা বেশি, অর্থাৎ যেগুলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, সেটা কিন্তু বেশি, কিন্তু সেটা হওয়া উচিত নয়, যেহেতু আমরা একটি উন্নয়নশীল দেশে যাচ্ছি স্বল্পোন্নত দেশ থেকে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্বাস্থ্য খাত, সেটিও কিন্তু শিক্ষা খাত, পাবলিক গুড। এখন দেখুন, করোনার সময় যেটি আমরা দেখলাম যে এই 15 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, যারা স্কুলে যাচ্ছিল তারা স্কুলে যেতে পারছে না, শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছে। শুধুমাত্র কিছু সংখ্যক হাতে গোনা ব্যক্তি খাতের এবং শহরের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা অনলাইনে শিক্ষা নিতে পারছে, বাকি সবাই শিক্ষার ব্যবস্থার আওতার বাইরে। যারা দেখুন, একদিকে একটা সংকট, এই সংকটের সময়ে আসলে
দরিদ্র পরিবারের বাচ্চারা, বিশেষ করে ছেলে বা শিশুরা, তাদেরকে কিন্তু শ্রমবাজারে বাবা মা তাদেরকে কিন্তু কোনো কাজে নিযুক্ত করতে চায় যাতে তারা কিছু আয় নিয়ে আসতে পারে। তারপরে যদি তাদের আবার কোনো শিক্ষাই না থাকে তাহলে কিন্তু একেবারে তারা ঝরে পড়লো। এবং আমার আশঙ্কা যে আবার কত সংখ্যক এটা ফেরত আসতে পারবে, কত হার, সবাই যে ফেরত আসতে পারবে না, অনেকেই কিন্তু ঝরে যাবে। এবং আরেকটি বিষয়, ঝরে যাওয়ার আরো একটি কারণ আছে। দেখুন, যে বাচ্চাটা ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ছে, সে তো ভুলে গেছে, এমনিতেই শিক্ষার মান সর্বত্র এক না। সে তো তার পাঠ ব্যবস্থার বাইরে থাকার কারণে সে কিন্তু সবকিছু ভুলে গিয়েছে। সে যখন আবার ক্লাস 3-তে 4-এ আসছে, সে তো কিছু তো ধরতেই পারবে না এবং তার অনাগ্রহটা সৃষ্টি হয়ে যাবে আরো বেশি করে। তো সেখানে কি করণীয় ছিল, করণীয় ছিল যে এই যে বাজেটে, সেখানে বাজেটে তো ওই জিডিপির 2% মধ্যে আমরা আটকে আছি, বাজেটে তো বরাদ্দ পারিনি। আরেকটি বিষয় হচ্ছে যে একদিকে বরাদ্দ বাড়ানো, অন্যদিকে হচ্ছে যে এইটার জন্য যে আমরা প্রযুক্তি ব্যবহার করে কিভাবে শিক্ষা ব্যবস্থাটা দিতে পারি, কারণ সেটারও একটা আমাদের এখানে দিক নির্দেশনা এবং এটার জন্য বরাদ্দ থাকা উচিত ছিল। কারণ কি, এই করোনার সময়, এই ধরনের সংকটের সময় আমাদের এখন চিন্তা করতে হবে যে একটা যে হাইব্রিড মিক্সড একটা, যে কোনো সংকট হলেও যেন যাতে আমরা কিনা অনলাইনে শিক্ষাটা দিতে পারি। অনলাইনের জন্য প্রযুক্তি দরকার, তার পাশাপাশি আপনার কোর্স কারিকুলাম মডিউলটা তৈরি করার, শিক্ষকদের প্রশিক্ষণের দরকার আছে, যাতে কিনা যারা কিন্তু অনলাইনে নিচ্ছে তাদেরও যে মানসম্পন্ন শিক্ষা হচ্ছে তা না। এবং সেই জন্য আমি বলছি যে মানব সম্পদের উপরে একটা গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। জি, ধন্যবাদ। আসছি আপনার কাছে খন্দকার মশিউজ্জামান, আপনি বিষয়টা শুনলেন, শিক্ষা ব্যবস্থা, মানব সম্পদের উন্নয়ন, একই সঙ্গে আপনার মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা সামনের দিনে নিশ্চয়ই এটাও একটা বড় ধরনের একটা কি বলবো যে ধাক্কা আসবে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, এবং সেখানে প্রণোদনা বা সেখানে পর্যাপ্ত মনোযোগ বরাদ্দ বা নীতি সহায়তা কি আপনারা আছে কিনা বা দেখছেন কিনা? ধন্যবাদ। আমরা ডক্টর ফাহমিদা যেটা বলেছেন যে আমাদের মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বা শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রযুক্তিগত সংশ্লেষণের মাধ্যমে একটি নিউ হাইব্রিড প্রচলন, এগুলো আসলে একটি বাজেটের ঘোষণার মাধ্যমেই সকল সমস্যার সমাধান আসবে না, এটা আমরা সকলেই জানি। প্রত্যেকটা বাজেটের সাথে আপনার কিছু নতুন সংশ্লেষণ হবে। তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি যে যখন আমরা বলবো যে অর্থনীতির গতিশীল রাখবার জন্য বাজেটের যথেষ্ট পরিমাণ উপাদান আছে, সুতরাং সেই বাজেটটিকে নিয়ে আমরা অত বেশি চুলচেরা যদি সমালোচনা করতে চাই তাহলে আমাদের জন্য প্রবলেম হবে। তবে আমাদের কিছু বাস্তব চিন্তাধারা মানতেই হবে এবং সেগুলোকে আনতে হবে যে আমাদের মানব সম্পদ উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে এবং সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আমাদের দেশের যে জনসংখ্যা, এখন বিরাট একটি জনসংখ্যা কিন্তু শিক্ষিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তাদেরকে যদি আমাদের কর্মসংস্থান করতে হয় তাহলে বর্তমান প্রযুক্তি ভিত্তিক কিছু মানে আপনার প্রশিক্ষণ এবং তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা প্রদান করলে তারা দেশে এবং বিদেশে তারা সেভাবে নিয়োজিত হতে পারবে। এটা হচ্ছে, আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের কিছু যদি রিসার্চ করতে হয়, গবেষণা করতে হবে, কিন্তু এগুলোকে এখন নতুন ধারায় আপনার এগুলোকে চিন্তায় নিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রেও তাই, আমরা গত 1-1.5 বছর ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা পেলাম না। আমাদের সন্তানদের আজকে বাড়িতে বসে তাদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা কি হচ্ছে আমরা কোনো সে ধরনের অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের নেই। আমরা উন্নত বিশ্বে ইতিমধ্যেই দে হ্যাভ স্টার্টেড যে এই ধরনের যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে, সেগুলোকে আগামীতে কিভাবে আবার এই সামাজিক স্বাভাবিক অবস্থায় ইনকর্পোরেট করা যাবে সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। আমি মনে করি এটাও আরেকটি মানব সম্পদের সাথে সম্পৃক্ত এবং আমাদেরকে সেদিকে অবশ্যই নজর দিতে হবে এবং সরকারকে আমরা অনুরোধ করব যে এই আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে বর্তমান কোভিড এর প্রেক্ষাপটে আরেকটু প্রোঅ্যাক্টিভলি চিন্তা করে তাদেরকে আরো কিভাবে লেখাপড়ার দিকে মনোযোগী করা যায়, সেখানে যদি প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে যদি আর একটু, আমি যেটা আগেই বলেছি, সবকিছু এখন একটু শিথিল ভাবে চিন্তা করতে হবে, কিছু ফ্লেক্সিবল কোর্সেস ম্যানেজমেন্ট করে তাদেরকে মূল ধারার সাথে সম্পৃক্ত রাখার একটি যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত এবং সেটা করাটা বাঞ্ছনীয়। আর কোভিড ব্যাপারে আমরা আগেই বলেছি, সেটা তো নতুন করে বলার কিছু নাই। তবে আমরা বিশ্বাস করি
যে যেভাবে গভর্নমেন্ট এগুলোর দিকে নজর দিচ্ছে এবং আমাদের নিজেদেরকেও একটু সজাগ হতে হবে। আমরা বারবার করে কোথায় বলছি লকডাউন এবং বিভিন্ন রেস্ট্রিকশন, আমাদের মানুষকেও আমাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। আমরা ঢাকার থেকে 10-15 কিলোমিটার বাইরে গেলেই দেখি কোনো মাস্ক মানুষের মুখে নাই। আমরা এটাও কিন্তু আমাদের একটা নিজস্ব অভ্যাস আছে, তো সেখানেও কিছু আমাদের পরিবর্তন করতে হবে। সেগুলো করতে গেলে ওই বিভিন্ন স্তরের মানুষজনে যারা জনপ্রতিনিধি আছেন, ওই অঞ্চলে যেসব চিকিৎসকরা আছেন, সকলকে মিলে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, একটি কর্মসূচির মাধ্যমে মানুষকে সজাগ করতে হবে। সকলকে 100% স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া পৃথিবীর কোনো জায়গাতেই সম্ভব না, আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব না, কিন্তু মানুষের যাতে সজাগ করতে পারেন সেটা হচ্ছে বড় সফলতা। সেখানে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে এবং আমরা যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে কোভিডের এই মহামারীর এই তাণ্ডব থেকে খুব সহজেই যে আমরা পরিত্রাণ পাবো এই ধরনের নিশ্চয়তা কিন্তু এখন আমরা পাচ্ছি। জি, ডক্টর ফাহমিদা, আপনাদেরকে প্রায় আপনারা বলে থাকেন যে ঠিক এই সময়ের অর্থনৈতিক যে সামষ্টিক যে সূচকগুলো আছে সেগুলো নিয়ে মোটামুটিভাবে এগুলো স্থিতিশীল, এগুলো বলা হচ্ছে। রিজার্ভ ভালো আছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে, আমাদের ফরেন যেগুলো রেমিটেন্স সেগুলো প্রবাহ ভালো ইত্যাদি। কিন্তু এই দেশে যে কর্মসংস্থান প্রসঙ্গগুলো যখন আসে তখন এই যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা আছে কিংবা যারা তরুণ উদ্যোক্তা আছে কিংবা যারা নারী উদ্যোক্তা আছেন, এনাদের জন্য কতটা ঋণ প্রাপ্তি কিংবা কোনো প্রণোদনা কিংবা কোনো সুযোগ সুবিধা সেগুলো কি বাজেটে অথবা অন্য কোনোভাবে পরিকল্পনার মধ্যে কার্যকরভাবে আসছে কিনা? ধন্যবাদ। কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ছোট উদ্যোক্তাদের জন্য, কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রণোদনা প্যাকেজের মধ্যে প্রথমে যে সুযোগটি দেওয়া হয়েছিল ঋণের সুবিধা 20,000 কোটি টাকা, সেখানেও কিন্তু সব ঋণ ছাড় হয়নি। সেখানে দেখা গেছে যে যারা ঋণ নিতে চায় অনেকে প্রতিবন্ধকতার কারণে কিছু স্ট্রাকচারাল অর্থাৎ কাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেটি হচ্ছে যে অনেকে যেহেতু অনানুষ্ঠানিকভাবে বিজনেস করে থাকে, অতি ক্ষুদ্ররা, তাদের হয়তো টিন নাম্বার থাকে না, তাদের নিবন্ধন নাই, তাদের কোল্যাটারাল থাকে না। সেই জন্য ব্যাংকগুলোতে যখন যায় তারা কিন্তু এই ডকুমেন্টেশনগুলি, এই জিনিসগুলি চায় এবং তার কারণে তারা নিরুৎসাহিত হয়, যারা ঋণ চায় তারা পায় না। এবং এটিও আবার শোনা গেছে যে আমরা ইন্টারভিউ অনেকের মাঝে আমরা জরিপও করেছি যে সেটাতে দেখা যায় যে অনেকে চাওয়ার পরেও অনেক ঘোরাঘুরি, অনেক জটিলতা সেখানে থাকে এবং তারপরে আরেকটি হচ্ছে যে যেই পরিমাণ চাচ্ছে সেটাও পাচ্ছে না। তা এছাড়াও অনেকে আবার মনে করছে যেহেতু তাদের কোভিডের সময়ে অনেক ক্ষতি হয়ে গেছে, তারা ভাবছে যে ঋণ নিলে আবার ঋণটা কিভাবে ফেরত দিবে, সেই চিন্তায়ও কিন্তু অনেকে নিতে পারেনি। তো এই সমস্ত অনেক কারণে আমরা এখন দেখছি যে সরকার, আমরা আগে বলেছিলাম যে এই অতি ক্ষুদ্রদেরকে যে ক্ষুদ্র ঋণ সংস্থা গুলি রয়েছে তাদের মাধ্যমে যদি দেওয়া হয় ঋণ, কারণ এই ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির নেটওয়ার্কটাও বেশি বিস্তৃত এবং তাদের সাথে এই জনগণের এদের কিন্তু যোগাযোগটা বেশি রয়েছে, সেটার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আরেকটা বিষয় যে প্রথম ধাক্কায় যারা সর্বশান্ত হয়ে গিয়েছেন তারা এখন অনেকেই বন্ধও করে দিয়েছে। তো তারা এই যে যদি এই প্রাতিষ্ঠানিক সূত্র থেকে ঋণটা না পায়, তারা তো আসলে অপ্রাতিষ্ঠানিক সূত্র থেকে, যেমন ধরুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আগে নিত, তো তারাও তো সবাই ক্ষতিগ্রস্ত। সুতরাং কোথা থেকে নিবে? এই জন্যই কিন্তু প্রাতিষ্ঠানিক সূত্র থেকে ঋণ দেওয়ার এবং এটাকে স্মুদেন করা, জটিলতা মুক্ত ভাবে নেওয়াটার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই যে কর্মসংস্থানের বিষয়। কর্মসংস্থান অবশ্যই বড় ব্যবসা থেকে হবে, ছোট ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা থেকেও হয়ে থাকে এবং তাদের অবদান কিন্তু আমাদের জিডিপিতে 20% উপরে, সেটিও মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় যে আমরা তো এই ব্যবসা বান্ধব বাজেটের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব এবং ওনার একটা হয়তো অনুমিতি কাজ করেছে যে ব্যবসা বান্ধব হলেই হয়তো কর্মসংস্থান হবে, আয় বাড়বে, কিন্তু এটা একটা অটোমেটিক বিষয় না, যেটি আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করলাম যে একটা ঘোষণা দিলেই কিন্তু সবকিছু দূর, যে জটিলতাগুলি এগুলি দূর হয়ে যায় না। জি, ধন্যবাদ ডক্টর ফাহমিদা আপনাকে। আমরা আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।